নমস্কার, আমি সুবিনয়। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন। আজকের এই পুণ্য দিনটিতে গল্প পাঠের আসরে আমি প্রখ্যাত সাহিত্যিক শঙ্করের লেখা একটি বই অচেনা অজানা বিবেকানন্দ, তার থেকে একটু অংশ সন্ন্যাসী ও গর্ভধারিণী লেখাটি পাঠ করে শোনাচ্ছি। সন্ন্যাসী ও গর্ভধারিণী, লেখক শঙ্কর, বই অচেনা অজানা বিবেকানন্দ। আমার ছেলে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল। এই কথা তার জীবন সায়াহ্নের শেষ সময় বেশ গর্বের সঙ্গে বলেছিলেন এক গর্ভধারিণী। যাদের কাছে তিনি কথা বলেছিলেন তারা তরুণ, সংসার ত্যাগী। কিংবদন্তি সন্ন্যাসীর জননীকে দেখতে তারা এসেছিলেন উত্তর কলকাতার গৌরমোহন মুখার্জি স্ট্রিটে বিবেকানন্দর জন্মভিটায়। তখন অবশ্য তিনি ইহলোকে নেই। বৈরাগ্যের এই দেশে শরণাতীত কাল থেকে মুক্তি সন্ধানী মানুষ সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন। সংসারের মায়া বন্ধনকে তারা ভালো চোখে দেখেননি। কিন্তু তবু প্রশ্ন জেগে থাকে, যার জঠর থেকে ভূমিষ্ঠ হওয়া যায়, যার স্তন্যপানে অসহায় শিশু জীবন রক্ষা করে, তাকে কি কোনো অবস্থাতেই পরিপূর্ণ ত্যাগ করা সম্ভব? অভিজ্ঞরা জানেন, এইসব প্রশ্নকে চিরতরে ভস্মীভূত করার জন্যই সন্ন্যাস পথের পথিককে নিজের শ্রাদ্ধ নিজে করতে হয়। পূর্বাশ্রমের সকল সম্পর্ককে সন্দেহাতীতভাবে চিরতরে বিচ্ছিন্ন করার জন্যই তো এই আত্মশ্রাদ্ধ। কিন্তু সন্ন্যাসী তো মানুষ। গর্ভধারিণী জননীর ঋণ এবং মোক্ষের আহ্বান যতই ভিন্নমুখী হোক, পৃথিবীর শ্রেষ্ঠ মানব সন্তানরাও কোনো যুগে এই দ্বন্দ্বের সম্পূর্ণ অবসান ঘটাতে সফল হননি। একালের সন্ন্যাসী বিবেকানন্দ নিজেই ব্যাখ্যা করেছেন, সন্ন্যাস অর্থ সংক্ষেপে মৃত্যুকে ভালোবাসা, আত্মহত্যা নয়। মরণ অবশ্যম্ভাবী জেনে নিজেকে সর্বতোভাবে তিলে তিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা। এরই পাশাপাশি উত্তর কলকাতায় তারই প্রতিবেশী মহাকবির ঘোষণা, মহাকবি অর্থাৎ রবীন্দ্রনাথ, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। অসংখ্য বন্ধন মাঝে মুক্তির স্বাদ গ্রহণের জন্য সত্য সন্ধানের বারবার জীবন সমুদ্রে অবগাহন। 24 বছর বয়সে কবিগুরু রবীন্দ্রনাথের যে প্রতিবেশী বৈরাগী হয়ে সব বন্ধন ছিন্ন করলেন, বিশ্ববাসীকে শোনালেন অনন্তকালের মুক্তিবাণী, তিনি বোধহয় উল্টো পথের যাত্রী। সমস্ত বন্ধন থেকে অনায়াসে মুক্ত হয়েও এবং অতীত বন্ধনকে অস্বীকার করা যথেষ্ট সুযোগ পেয়েও তা করতে রাজি হলেন না। যদিও সমকালের দৃষ্টিতে কারো কারো মনে হলো তিনি ঘর ও ঘাটের বিচিত্র দোটানায় পড়ে থাকলেন। আত্মশ্রাদ্ধের পর সর্ববন্ধন মুক্ত হয়েও যে মানব সন্তান অতীত বন্ধনকে অস্বীকার করে না, সে কি বিপদগামী না নরোত্তম? যেহেতু আমাদের সন্ধানের বিষয়বস্তু মহামানব বিবেকানন্দ, মানবতার সর্বোচ্চ শিখরে যার রোমাঞ্চকর বিজয় অভিযান, সেহেতু আমরা অবাক বিস্ময় এমন এক মানুষের সন্ধান করি যিনি সংসারের কঠিনতম প্রশ্নকেও এড়িয়ে না গিয়ে বৈরাগ্য প্রেমকে আপন বিবেকের মধ্যে সহ অবস্থানের অসম্ভবকে সম্ভব করেছিলেন। জনৈক প্রিয়জনের মৃত্যু সংবাদ পেয়ে সন্ন্যাসী বিবেকানন্দকে গাজীপুরে রোদন করতে দেখে একজন মন্তব্য করেছিলেন, সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ অনুচিত। বিবেকানন্দ উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হইয়াছি বলিয়া হৃদয়টা বিসর্জন দিব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয় অপেক্ষা আরো অধিক কোমল হওয়া উচিত। হাজার হোক, আমরা মানুষ তো বটে। তারপরই সেই অচিন্তনীয় অগ্নুৎপাত। যে সন্ন্যাসের হৃদয় পাষাণ করতে উপদেশ দেয়, আমি সেই সন্ন্যাস গ্রাহ্য করি না।
এদেশের শত সহস্র বছরের ইতিহাসে মনুষ্যত্বের সার সত্যটুকু এমন অকুত ভয়ে আর কেউ ঘোষণা করতে সক্ষম হয়েছিলেন বলে আমার জানা নেই। কিন্তু সাধারণ মানুষ আমরা যে কোনো কঠিন তত্ত্বকে গলাধঃকরণ করতে গেলে আমরা কিছু নজির খুঁজি। নজির ছাড়াই বিশ্বের সাধারণ মানুষের কাছে কিছুই গ্রহণীয় নয়। তাই বাধ্য হয়ে বিবেকানন্দ জনমতের আদালতে নজির উপস্থাপিত করেছেন অষ্টম শতকের শঙ্করাচার্যের। এই শঙ্করাচার্য নিতান্ত তরুণ বয়সে সংসার ত্যাগ করেছিলেন, বেঁচে ছিলেনও অত্যন্ত কম সময়। বিবেকানন্দ 39, শঙ্করাচার্য 32। কিন্তু গর্ভধারিণী জননীর প্রতি দুজনেরই প্রবল আনুগত্য। জগৎগুরু শঙ্কর মাকে ভালোবাসতেন ভীষণ, তার জন্য তাকে সে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। তার বিবরণ যথাসময়ে লেখায় এসে পড়বে, সেই সঙ্গে শ্রী চৈতন্য। এখন শুধু আমরা স্মরণ করি সত্য সন্ধানে বিবেকানন্দ দুর্জয় সাহস নিয়ে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, যে মাকে সত্য সত্য পূজা না করতে পারে সে কখনো বড় হতে পারে না। মাতৃপূজার এই দেশে নিতান্ত সাধারণ সত্যের প্রকাশ্য স্বীকৃতি, কিন্তু এই যুগের সংসারে তার সরল পুনর্ঘোষণা তেমন মেলেনি। মাতৃপ্রেমী, মাতৃপূজারী, পূত চরিত্র বৈরাগীকে তাই শতাব্দীর দূরত্বে দাঁড়িয়েও প্রণাম জানাতে হয়। বিবেকানন্দের এই দুঃসাহসিক উক্তি থেকেই আমার এবারের অনুসন্ধানের শুরু। সন্ন্যাসী ও গর্ভধারিণী। আত্মশ্রাদ্ধ সম্পন্ন করেও সন্ন্যাসী কেমনভাবে মাতৃপ্রেমকে অস্বীকার করতে রাজি হলেন না। মাতৃপ্রেমীদের ইতিহাসে বোধহয় দুর্গমতম তীর্থযাত্রা, সাধারণ মানুষের স্বপ্নেরও বাইরে। কিন্তু এ সংসারে বিবেকানন্দরা এখনো অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হন, এবং সেই জন্যই তারা আমাদের হৃদয় সিংহাসনে আরোহণ করেন এবং হয়ে ওঠেন আমাদের পরম পূজনীয়। সন্ন্যাসী হয়ে কেউ এই পৃথিবীতে ভূমিষ্ঠ হন না। বিবেকানন্দ 24 বছর বয়সে এবং শঙ্করাচার্য 16 বছর বয়সে গৃহত্যাগী হয়েছিলেন। তার আগের সংসারেই তারা পরম আদরে লালিত পালিত হয়েছেন। সুতরাং আবহমান কাল থেকে সংসারী সমাজকে সন্ন্যাসী উপহার দেয় বলাটা অত্যুক্তি হবে না। বিবেকানন্দ যখন বিলু বা বীরেশ্বর বা নরেন্দ্রনাথ, তখনকার ছবিটা একটু চেনা না থাকলে পরবর্তী জীবনে মায়ের প্রতি, ভাইদের প্রতি, বোনদের প্রতি তার প্রবল টান এবং কর্তব্য করতে না পারার জন্য বিবেক দংশনকে ঠিক বুঝতে পারা কঠিন হতে পারে। এই বিবেক দংশন আমৃত্যু কতখানি তীব্র হয়ে উঠেছিল এবং মাতৃসেবায় আপাত ব্যর্থতাকে হৃদয়বান বিবেকানন্দর কেন পাপ মনে হয়েছে, তাও আমরা খোলা মনে অনুসন্ধান করব। যে সংসারে বিলে অথবা নরেন্দ্রনাথের জন্ম, তাকে সোনার সংসার বলাটা অত্যুক্তি হবে না। বিলে নামটায় আমাদের আপত্তি নেই, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা প্রমাণ পেয়েছি একবার বিবেকানন্দ গর্ভধারিণী ভুবনেশ্বরী দাসী বেলুর মঠে সে একতলা থেকে উঁচু গলায় বিশ্ববিজয়ী ছেলেকে ডাকলেন, বিলু। মায়ের গলা শুনে ছেলে তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে এলেন এবং নিচু গলায় মায়ের সঙ্গে কথাবার্তায় ডুবে গেলেন। এই সেই মা যিনি শৈশবে ছেলের দুরন্তপনায় অস্থির হয়ে বলেছিলেন, চেয়েছিলাম শিবকে, পেলাম এক ভূতকে। এসব কথা সব দেশের সব মায়েরাই তাদের ছেলেকে বলে থাকেন। বিবেকানন্দর বিদেশি ভক্তদের মনে তাদের প্রিয় স্বামীজির গর্ভধারিণী জননী সম্বন্ধে প্রবল আগ্রহ ছিল। ইংরেজিতে আমরা বিভিন্ন রচনা তার ইঙ্গিত পেয়েছি। তাদেরই একজন জননী ভুবনেশ্বরীর মুখে শুনেছিলেন, ছোটবেলায় বোম্বেটে শিশুটিকে সামলানোর জন্য একজন নয় 2জন পরিচারিকা হিমশিম খেত। মায়ের কাছে চিরদিন বিলু থাকলেও বিলে অথবা বীরেশ্বর ঠিক কবে থেকে নরেন হলেন তা আমাদের জানা নেই। তবে বীরেশ্বর নামটা যে অনেকদিন প্রচলিত ছিল তা পরবর্তীকালে সিস্টার নিবেদিতার চিঠি থেকে আমরা জানতে পারি। একজন পশ্চিমী ভক্তিমতীকে নিবেদিতা কিছুটা উত্তেজনার সঙ্গে গোপন খবর জানাচ্ছেন, হৃদয়বান বিবেকানন্দর আসল নাম কিন্তু বীরেশ্বর। ব্যাপারটা কিন্তু খুব কম লোকেই জানে। সিস্টার নিবেদিতা। কথা যখন উঠলই তখন বলে রাখা ভালো, বিলু ভুবনেশ্বরীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন না, যদিও পরবর্তীকালে তাকেই বড় ছেলের সমস্ত দায়িত্ব মাথায় পেতে নিতে হয়েছিল। সংসার ত্যাগী হয়েও সেই বিরাট মানসিক দায়িত্বকে তিনি কোনোদিন স্বার্থপরের মতন দূরে সরিয়ে রেখে দিয়ে চোখ বন্ধ করে থাকতে পারেননি। এই পৃথিবীতে সন্ন্যাসী অনেকেই হয়েছেন, কিন্তু পরিবার ও বৈরাগ্যের উভয় সংকট এবং তার বিস্ময়কর সমাধানই বিবেকানন্দকে বিবেকানন্দ করে তুলেছে। বিলুর আরেকটি ডাকনাম ছিল, যে মানুষটি
দীর্ঘদেহী এবং 6.25 ফুট লম্বা ছিলেন। তাকে তার ঠাকুরদাদা গোপাল দত্ত বেঁটে শালা বলে ডাকতেন। দত্তবাড়ির পূর্বপুরুষরা আয়তনে কেমন ছিলেন তার একটা আন্দাজ করা গেল। সর্বসাকুল্যে বিবেকানন্দের যে 10 ভাই বোন সে কথা অনেকের খেয়াল থাকে না। আরেক মহামানব জোড়াসাঁকোর রবীন্দ্রনাথেরাও 15 ভাই বোন। দেবেন্দ্রনাথ ঠাকুরের 9টি পুত্র 6টি কন্যা। রবীন্দ্রনাথ তার চতুর্দশ সন্তান। আর ভুবনেশ্বরীর প্রথম সন্তানটি পুত্র অকালে মৃত্যু হওয়ায় তার সম্বন্ধে তেমন কিছু জানা যায় না, যদিও বহুকাল পরেও জননী এই সন্তানটির অভাবনীয় সৌন্দর্যের প্রশংসা করতেন। দেখতে ছিল পিতামহের মতন। দত্তবাড়ির সঙ্গে যোগাযোগ আছে এমন একজন অজ্ঞাতনামা লেখিকার মতে প্রথম সন্তানটি 8 মাস বয়সে মারা যান। এই বিষয়ে অবশ্য অন্য কোনো প্রমাণ সংগ্রহ সম্ভব হয়নি। ভুবনেশ্বরীর পরের সন্তানটি কন্যা, তারও শৈশবে মৃত্যু, নাম পর্যন্ত জানা যায় না। অজ্ঞাতনামা লেখিকাদের মতে এই কন্যাটি 2.5 বছর বেঁচেছিলেন। তৃতীয় সন্তান হারামণি মাত্র 22 বছর বেঁচেছিলেন। এর সম্বন্ধেও তেমন কিছু খবর পাওয়া যায় না। চতুর্থ সন্তান স্বর্ণময়ী দীর্ঘজীবী হয়েছিলেন। একসময় স্বামীজির ভিটেতেই বসবাস করতেন। তার সবচেয়ে ছোট ভাই ভূপেন্দ্রনাথ এক জায়গায় বলেছেন, স্বামীজির জন্মদিন উপলক্ষে প্রতি বছর দিদি স্বর্ণময়ী বেলুড় মঠে 10 টাকা পাঠিয়ে দিতেন। রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যগণ যতদিন জীবিত ছিলেন ততদিন এই চাঁদা দেওয়া হয়েছে। এই চাঁদা দেওয়া অবশ্য শুরু করেন বিবেকানন্দ জননী ভুবনেশ্বরী। হয় স্বামী ব্রহ্মানন্দ, না হয় স্বামী প্রেমানন্দ বাড়ি থেকে এই টাকা নিয়ে যেতেন। ভুবনেশ্বরীর পঞ্চম সন্তানটিও কন্যা, মৃত্যু 6 বছর বয়সে। নরেন্দ্রনাথ তার ষষ্ঠ সন্তান, বেঁচে ছিলেন মাত্র 39 বছর, 1863 থেকে 1902। প্রথম সন্তান কিরণবালা আনুমানিক 18-19 বছর বেঁচেছিলেন। সপ্তম সন্তান স্বামীজি ছিলেন ষষ্ঠ সন্তান। এরপরে সপ্তম সন্তান কিরণবালা আনুমানিক 18-19 বছর বেঁচেছিলেন। অষ্টম যোগীন্দ্রবালা বেঁচেছিলেন আনুমানিক 25 বছর। নবম ছিল মহেন্দ্র ও দশম ভূপেন্দ্রনাথ। শেষ দুজন যথাক্রমে 88 বছর এবং 81 বছর জীবিত ছিলেন। মহেন্দ্রনাথের জন্ম তারিখ নিয়ে অন্য মত আছে। কর্পোরেশন জন্ম রেজিস্ট্রার অনুযায়ী মহেন্দ্রনাথ 1868 সাল থেকে 1956 সাল। ভুবনেশ্বরীর মেয়েদের পরিবারের কিছু কিছু সংবাদ বিক্ষিপ্তভাবে পাওয়া গেলেও বিস্তারিত বিবরণ কোথাও নেই। বিবেকানন্দ ভিটার পুনরুদ্ধারের প্রাণান্তকর দায়িত্ব মঠ মিশনের পক্ষ থেকে যিনি নিঃশব্দে গ্রহণ করেছিলেন সেই পার্থ মহারাজ স্বামী বিশ্বকানন্দ ওরফে। জানা যায় যে গৌরমোহন মুখার্জি স্ট্রিটের ভিটা অধিগ্রহণের সময় বেশ কয়েকজনকে পুনর্বাসিত করা হয়। তাদের দেওয়া হয় নতুন ফ্ল্যাট। এরা বিবেকানন্দের বোনের দিক থেকে বংশধর, কারণ ভুবনেশ্বরীর 3 পুত্র সন্তানের কেউই বিবাহ করেননি। বিশ্বস্ত সূত্রে আরও জানা যায় যে বোন যোগীন্দ্রবালা বিবেকানন্দের পরিব্রাজককালে সিমলা পাহাড়ে শ্বশুরবাড়িতে আত্মহত্যা করে নিজের জ্বালা জুড়িয়েছিলেন। তার 2টি নাবালিকা কন্যার দায়িত্ব একসময় নিঃসম্বল ভুবনেশ্বরীকে ঘাড়ে নিতে হয়। অন্য আর এক সূত্রে জানা যায় ভুবনেশ্বরীর এই জামাতা আবার বিবাহ করলে শোকতপ্তা মাতা ভুবনেশ্বরী নতুন বউকে এবং জামাইকে নিজের বাড়িতে এনে আদর যত্ন করেছিলেন। বাঙালি সংসারে এই ধরনের ঘটনা বিরল না হলেও বড়ই বেদনাদায়ক। এই অভাগা দেশের অভাগিনী মায়েরাই এমন কষ্ট মুখ বুজে সহ্য করেও নিজের কর্তব্য পালন করতে পারেন। স্বামীজির বোনদের কবে কিভাবে বিয়ে হলো, পিতৃদেব বিশ্বনাথ বেঁচে থাকতে থাকতে কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছিলেন, তার আকস্মিক অকাল মৃত্যুর পরে বোনেদের বিবাহ ব্যবস্থায় দাদা নরেন্দ্রনাথের কোনো ভূমিকা ছিল কিনা, এইসব ব্যাপারে বিবেকানন্দ বিষয়ক বিপুল তথ্য সমুদ্রে তেমন কিছু খুঁটিনাটি অভিজ্ঞ মহলে নজর পড়েনি। আমরা শুধু জানি তার বড় 2 দিদি ইংরেজি শিক্ষার আলোক লাভ করে বেথুনে পড়াশোনা করেছিলেন এবং ছোট 2 বোনও মিশনারি শিক্ষা প্রতিষ্ঠানে বিদুষী হয়েছিলেন। আমরা জানি পিতৃদেবের মৃত্যুর সময় বিবেকানন্দর বয়স ছিল 21 বছর। মধ্যম ভ্রাতা মহেন্দ্র তখন 15 এবং ভূপেন্দ্রনাথ নিতান্তই নাবালক, বয়স 3। কিরণবালা ও যোগীন্দ্রবালার তেমন খোঁজ খবর বিবেকানন্দর বিস্তারিত জীবন কাহিনীগুলিতে আজও নেই এবং পরিবার সম্বন্ধে সর্বপ্রকার সংবাদের তুলনাহীন রসদ্দার মহেন্দ্রনাথ তার প্রায় 90খানি বইয়ের কোথাও এই বিষয়ে তেমনভাবে মুখ খোলেননি। কিন্তু স্বামীজির নিজের লেখা চিঠিতে মাঝে মধ্যে কিছু উল্লেখ আছে। 1900 সালে 15 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস থেকে
মিসেস সারা বুলকে বিবেকানন্দ লিখছেন, আমার বোনের একখানি পত্রে জানলাম যে তার পালিতা কন্যাটি মারা গেছে। ভারতের ভাগ্যে যেন একমাত্র দুঃখই আছে। তাই হোক, সুখ দুঃখে আমি যেন বোধ শূন্য হয়ে গেছি। পরিবারের সভ্য এবং সভ্যাদের সম্পর্কে একটু বিবরণ করে মনে হলো যে মা, বোন, ভাইদের সম্পর্কে স্বামীজির কেন উদ্বেগ এবং পরিবারের পুত্র হিসেবে দায়িত্ব পালনের ব্যর্থতা সম্পর্কে তার মনে অন্যায়বোধ কেন, তার চোখের সামনে থাকা প্রয়োজন। 10 সন্তানের জননী ভুবনেশ্বরী অকাল বৈধব্য জর্জরিত হয়েও কি বিপুল দুঃখের বোঝা আমৃত্যু নিঃশব্দে বহন করেছিলেন তা জেনে রাখাও মন্দ নয়। সেই সঙ্গে মহাবৈরাগ্য অবস্থায় স্বামীজির চিঠি, আমি অতি অকৃতি সন্তান, মাতার কিছু করিতে পারিলাম না, কোথায় তাদের ভাষ্যি দিয়ে চলিয়া আসিলাম। করুণ স্বরে তিনি যেন মায়ের কাছে ক্ষমা চাইছেন। অবশ্য সবটাই অন্যায় বোধ নয়। অন্য এক জায়গায় সংসার ত্যাগ সম্বন্ধে স্বামীজি বলছেন, যখন সংসার ছাড়লাম তখন আমার এক চোখে শোকাশ্রু, মা, দিদিমা, ভাই বোনদের ছেড়ে চলে যেতে ভীষণ খারাপ লাগছিল, কিন্তু দ্বিতীয় চোখে আমার আদর্শের জন্য আনন্দ অশ্রু। নমস্কার, চলতে থাকবে আগামী পর্বে স্বামী বিবেকানন্দের পরিবার সম্পর্কে, মা, বাবা, ভাই বোন সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জানাবো শঙ্করের লেখা থেকে।